প্রথমবারের মতো আলবেনিয়া থেকে এক বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠালো ইতালি। মানব পাচারকারীদের বিরুদ্ধে জয় বলছেন মেলোনি সরকার। স্বচ্ছ পানির সৈকতে টানা থাইল্যান্ডের ফুকেটে দর্শনার্থীদের ঢল। জলকিলি ঘিরে পাতং বিছে মেতেছে বাংলাদেশি পর্যটকরাও। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ। গাজা ও ইউক্রেনের যুদ্ধ বন্ধের দাবি। প্রবাসী সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাফিসা হক। পুরো এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এবারে প্রথমবারের মতো আলবেনিয়া থেকে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি। শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতালির মিলান থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল মার্চের শেষে অভিবাসীদের আলবেনিয়া পাঠানোর বিষয়ে নতুন নিয়ম প্রকাশের পর মিলান সহ বেশ কয়েকটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় জর্জিয়া মেলোনি প্রশাসন। পরে মিলান ও তুরিন সহ 6টি ক্যাম্প থেকে 40 জনকে আটক করে 11 এপ্রিল একটি জাহাজে করে তাদের আলবেনিয়া পাঠানো হয়। তবে এবার প্রথমবারের মতো আলবেনিয়া থেকে এক বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি। ভূমধ্যসাগর ও অন্যান্য পথ ব্যবহার করে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর দীর্ঘদিনের প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ফেরত পাঠানো হয়েছে। এটিকে মানব পাচারকারীর বিরুদ্ধে ইতালির বিশাল জয় বলছে জর্জিয়া মেলোনি সরকার। ভবিষ্যতেও ইইউ এবং ইতালির তালিকাভুক্ত নিরাপদ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। যদিও সম্প্রতি আলবেনিয়ায় পাঠানো 40 অভিবাসীর মধ্যে ঠিক কতজন বাংলাদেশি তা এখনো স্পষ্ট করেনি রোমের বাংলাদেশ দূতাবাস। জানায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেও বৈধ পথে আসা দক্ষ অভিবাসীদের দিচ্ছে ইতালি সরকার নানা সুযোগ সুবিধা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। ইতালির মিলান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, জানাবেন এই যে একজন বাংলাদেশকে ফেরত পাঠালো, এই বিষয়ে ইতালি সরকার কি বলছে? আমরা জানি যে ইতালির যে কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনি, তিনি কিন্তু ক্ষমতা গ্রহণের আগ থেকেই ইতালিতে অবৈধ অভিবাসন বন্ধের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করে কিন্তু ক্ষমতা গ্রহণ করেন, এবং ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি বারবার কিন্তু তার যে চেষ্টাগুলো আছে সেগুলো চালিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় তিনি আলবেনিয়াতে ইতালির অর্থায়নে 2 থেকে 3টি অভিবাসন আশ্রয় কেন্দ্র, বা যেটাকে বলা হয় ইতালিয়ান ভাষায় চেন্ট্রো পের রিম্পার্তি অর্থাৎ ডিপোর্ট সেন্টার নির্মাণ করা হয়। এরপর ইতালি সরকার বিভিন্ন ধরনের যাচাই বাছাই শেষে পরপর 3বার সেখানে অভিবাসীদের পাঠানো হলেও রোম আদালতের নির্দেশে তাদের সেখান থেকে ফেরত আনতে বাধ্য হয়েছিল। এর পরবর্তীতে সর্বশেষ এই মাসের 11 তারিখে সম্পূর্ণ নতুন একটি প্রক্রিয়াতে অভিবাসীদের আবারও আলবেনিয়াতে পাঠানো হয়। এরপর সেখান থেকে প্রথমবারের মতো কোনো বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সকল কার্যক্রম তারা প্রক্রিয়া সম্পন্ন করেছে, এবং তারা কিন্তু সেখান থেকে সেই বাংলাদেশিকে আবারও ইতালিতে নিয়ে এসেছে, এবং ইতালি থেকে তাকে সরাসরি, যেহেতু আলবেনিয়াতে বাংলাদেশি ফ্লাইট নেই, তাই সরাসরি রোম থেকে বাংলাদেশি ফ্লাইটে তাকে পাঠানোর জন্য ইতালিতে আবারও নিয়ে আসা হয়েছিল। তবে এখানে আমার কাছে যে তথ্যটি আছে যে যদিও সরকার এসব বিষয় খুব নিরাপত্তা গ্রহণ করে, তাদের সবাইকে আসলে এসব বিষয় পত্রিকাতে বা বিভিন্ন গণমাধ্যমে তারা খোলাসাভাবে কিছু জানায়নি। তবে বিমান বাংলাদেশের যে কান্ট্রি ম্যানেজার আছে আব্দুল্লাহ হুসেইন, তার তথ্য মতে এই মাসের গত 15 তারিখে একজনকে ডিপোর্ট করা হয়েছে, তার নাম হচ্ছে সজীব আবদিন। তবে কোন কেসে তাকে ডিপোর্ট করা হয়েছে সেটি আসলে এখনো জানা যায়নি। এছাড়াও আরেকজনকে 17 তারিখে যাকে ডিপোর্ট করার কথা ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ রানা মিয়া। তবে রানা মিয়াকে ডকুমেন্টস বা কাগজপত্র জটিলতার কারণে এখনো ডিপোর্ট করা হয়নি, তাকে আগামী 29 তারিখের ফ্লাইটে তাকে ডিপোর্ট করা হবে। তবে এখানে কিন্তু স্থানীয় যে গণমাধ্যমগুলো আছে তারা জানিয়েছে যে যে বাংলাদেশিকে আলবেনিয়া থেকে ডিপোর্ট করা হবে তাকে হচ্ছে ইতালির যে কালতাসিন একটা শহর ছিল সেই শহর থেকে তাকে আটক করা হয়, এবং সেখান থেকে তাকে ইতালির পুলিয়া বিভাগের বিন্দাজি বন্দর থেকে গত এ মাসের 11 তারিখে তাকে 40 জন অভিবাসীর মধ্যে আলবেনিয়াতে পাঠানো হয়। তবে সেখানে যে কতজন বাংলাদেশি রয়েছেন সেটাও এখন ইতালির সরকার বা রোম দূতাবাস কেউ এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানেনি। তবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সেখানে 3 জন বাংলাদেশি থাকার কথা ছিল, এর মধ্যে একজনকে আপাতত রোমে আনা হয়েছে, এবং রোম থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে
প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করেছে। তার বিরুদ্ধে তিনি 2009 সালে ইতালিতে প্রবেশ করেন এবং তার বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা যে হুমকি, সেই হুমকি ছিল এবং তাকে ইতালি ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সে সেই নির্দেশনা অনুযায়ী ইতালি ত্যাগ করেনি এবং ইতালিতে অবৈধভাবে অবস্থান করতেছিল। এরপর পুলিশ তাকে ধরে আটক করে গত এই মাসের 11 তারিখে তাকে আলবেনিয়াতে পাঠায়। সাইফুল, ধন্যবাদ আপনাকে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে 845 কিলোমিটার দূরে অবস্থিত স্বপ্নের শহর ফুকেট, যেখানে সমুদ্র নীলাভ পানির সঙ্গে রয়েছে নানা দুঃসাহসিক অভিযান। স্নোরকেলিং, সাঁতার, জেট স্কাই, প্যারাসিলিং সহ নানা রোমাঞ্চকর অ্যাক্টিভিটি উপভোগ করতে পারেন ফুকেটের মনোরম সৈকতগুলো। পাতং বিচের কোলাহল, যা বাংলাদেশি পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্যে পরিণত করেছে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 845 কিলোমিটার দূরে অবস্থিত স্বপ্নের শহর ফুকেট। এই শহর যেন বিনোদনের সব পসরা সাজিয়ে রেখেছে এখানে আসা সকল পর্যটকদের জন্য। সমুদ্রের নীলাভ পানির হাতছানির সাথে রয়েছে নানা ধরনের দুঃসাহসিক অভিযান, তাই পর্যটকরা যে কোনো ছুটিতে ঘুরতে আসতে পছন্দ করেন এই স্বপ্নের শহর ফুকেটে। থাইল্যান্ডের ফুকেটে পর্যটকরা মূলত আসে স্বচ্ছ পানির সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে। এছাড়া পুরো শহর জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর স্থান, রয়েছে বেশ কিছু মনোরম সৈকত যা মন্ত্রমুগ্ধ করে রাখে যে কাউকে। ফুকেটে সবচেয়ে বড় সৈকতগুলোর একটি হচ্ছে পাতং বিচ। অসাধারণ একটা ভিউ সেই দুপুরবেলা থেকে পাচ্ছি, এখন সন্ধ্যা হচ্ছে, তাও খুব ভালো লাগছে। থাইল্যান্ড ইন্ডিয়ার থেকে অনেক সুন্দর, তবে এখানে খরচপাতি একটু বেশি। এখানে নানা ধরনের জল খেলায় মেতে উঠতে পারেন সবাই। সৈকতের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ডে ট্রিপ অ্যাক্টিভিটিস। প্রতিটি কোণে রয়েছে অবিস্মরণীয় অভিজ্ঞতার সম্ভার। ফুকেটের সমুদ্র সহ আশপাশের অ্যাডভেঞ্চারের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের পর্যটকদের ভিড়। সুশৃঙ্খল সাজানো গুছানো সমুদ্র সৈকত দেখে বাংলাদেশের পর্যটকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ফুকেট খুবই সুন্দর, বিসম্ভব সুন্দর, এবং কাবিও যাব, পাতেও গিয়েছি, কিন্তু ফুকেট বেস্ট। ন্যাচারাল ওয়েদার, কোনো গরম নাই। বিজে পাশে তারা কোনো অস্টিজ নেই, চিপস, বাদামের খোসা বা কোনো কাগজ, এত পরিচ্ছন্ন। সন্ধ্যার পর থেকে দেশি বিদেশি পর্যটকদের কোলাহল শুরু হয় পাতং বিচে। এখানে দীর্ঘ সময় ধরে চলে গানের তালে তালে শারীরিক কসরত। সন্ধ্যা গড়িয়ে গভীর রাত পর্যন্ত পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে পাতং বিচ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে নেমেছে মার্কিনিরা। বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন, নিউ ইয়র্ক, শিকাগো সহ প্রধান কয়েকটি শহর। নাগরিকরা বলছেন ট্রাম্পের একতরফা নানা সিদ্ধান্ত তাদের বিপদে ফেলছে। অবিলম্বে গাজা ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবি জোরালো হচ্ছে, আর এমন অবস্থায় চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনে। মাত্র কয়েক মাসের ক্ষমতায় ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে ক্ষিপ্ত মার্কিনিরা। অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। প্রায় 4 শতাধিক স্থানে সমবেত হন আন্দোলনকারীরা। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান তোলেন। কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছে, তারও বিরোধিতা করেন তারা। দেশ জুড়ে মানুষ জেগে উঠেছে, বিশেষ করে অভিবাসীদের বিরুদ্ধে তার সিদ্ধান্ত একতরফা। মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, প্রক্রিয়া ছাড়াই তাদের কারাগারে নিক্ষেপ করছে। এটি হতে পারে না। ফিলিস্তিনিদের অবিচারে হত্যার প্রতিবাদ জানান অনেকে। ইসরায়েল ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধের দাবি তোলেন তারা। এরই মধ্যে ট্রাম্প যে শুল্ক নীতি নিয়েছেন তাতে চলতি বছরই মার্কিন অর্থনীতি মন্দার মুখোমুখি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। অনেকেই বলছেন মার্কিন অর্থনীতিতে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে শুল্ক নিয়ে খানিকটা সুর নরম করেছেন ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্প নীতির বিরোধিতা করে একাট্টা হচ্ছে ইউরোপ। এমন অবস্থায় চাপে মার্কিন প্রশাসন। মাসুদ রানা, নিউজ 24। ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নেমেছে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, শিকাগো সহ প্রধান কয়েকটি শহরের মার্কিন নাগরিকরা। আর দর্শক জানাচ্ছিলাম, এমন অবস্থায় চাপ বেড়েছে ট্রাম্প প্রশাসনে। এই বিষয়ে আরো খবর জানবো। যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান।
আরিফ, মার্কিন নাগরিকরা আসলে এই বিষয়ে কি বলছেন এবং ক্ষমতা নেয়ার কয়েক মাসের মধ্যে ট্রাম্প বিরোধী আন্দোলন ট্রাম্প প্রশাসনের উপরে চাপ ঠিক কতটা? এখানে কয়েকটি বিষয় কিন্তু বলতে হবে। প্রথম যে বিষয়টি স্পষ্টভাবে বলতে হবে, এখানে প্রধান এখন বিরোধী দল কমলা হ্যারিস এই বিক্ষোভ যে চলছে সেখানে কিন্তু সে সমর্থন দিয়েছে। তো স্বাভাবিকভাবেই রাজনীতির মারপ্যাচে আপনাকে কিন্তু বুঝতে হবে কোনো একটি বিক্ষোভে যদি প্রধান বিরোধী দল সমর্থন দিয়ে ফেলে তখন কিন্তু সেই বিক্ষোভটি এমনিতে জোরালো হয়। এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো পদক্ষেপের ব্যাপারে যারা কট্টর মার্কিনী রয়েছেন তারা কিন্তু একমত পোষণ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের অনেক পদক্ষেপকে কিন্তু অনেকে সন্তুষ্ট প্রকাশ করেছেন, আবার অসন্তুষ্টিও রয়েছে। এখানে তিনটি ব্যাপার বলি আপনাকে, সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি রয়েছে, এই শুল্ক নীতি বিভিন্ন দেশের পর যে উনি চাপিয়ে দিয়েছেন, এই নিয়ে কিন্তু কেউ কিন্তু মুখ খুলছেন না যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আসলে সঠিক নয়। অর্থাৎ কেন, যদিও দুই একজন কথা বলছেন, কিন্তু কেন সঠিক নয় এটা কিন্তু ব্যাখ্যা দিতে পারছে না। কারণ এই শুল্ক নীতির কারণে মার্কিন অর্থনীতি কিন্তু এক ধরনের এগিয়ে যাবে। এখন আসেন অভিবাসন নিয়ে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার একটি কথা বলেছেন, যারা বৈধভাবে এদেশে এসেছেন, অর্থাৎ আকাশ পথে বৈধভাবে এসেছেন কিংবা বৈধ কাগজপত্র নিয়ে এসেছেন, তারা যে বিষয়ে অ্যাপ্লাই করুক না কেন, সেটা পলিটিক্যাল অ্যাজাইলেম হতে পারে, স্টুডেন্ট অর্থাৎ F1 হতে পারে, কিন্তু B1 B2 তেও যারা এদেশে অবস্থান করছেন, ডোনাল্ড ট্রাম্প একটি প্রক্রিয়ার মধ্যে থাকতে হওয়ার কথা বলেছেন। অর্থাৎ কেন ওই প্রক্রিয়ার মধ্যে থাকার কথা বলেছেন? কারণ এর আগেতে বিগত সরকার অর্থাৎ জো বাইডেন সরকার যে ছিল, সে IBP যে প্রক্রিয়া ছিল, অর্থাৎ মেক্সিকো বর্ডার সহ বিভিন্ন বর্ডার দিয়ে যে অভিবাসীরা এমনিতেই এদেশে প্রবেশ করেছে, অর্থাৎ তারা বায়োমেট্রিক দিয়ে এদেশে প্রবেশ করেছে এবং তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে এখানে অবদান রাখছে, কিন্তু সেখানেও কিন্তু অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। এই অপরাধ সংগঠিত হওয়ার কারণে এবং বিভিন্ন এই প্রক্রিয়া নিয়ে উনি কিন্তু ত্রুটির কথা বলেছেন এবং ত্রুটিকে ঠিক করার বিষয় কিন্তু উনি পদক্ষেপ নিচ্ছেন। এখন আসেন বিভিন্ন জায়গায় যে মার্কিন বিক্ষোভ হচ্ছে, এর অন্যতম কারণ হিসেবে আমরা সংবাদকর্মীরা মনে করছি এই নাগরিক জীবনযাপনে মার্কিনীদের বড় ধরনের প্রভাব পড়েছে। মার্কিন যারা যুক্তরাষ্ট্রে যারা কর্মসংস্থান করছে, এই বিপুল পরিমাণ মানুষ কর্মচ্যুত হওয়ার কারণে এক ধরনের কিন্তু বিক্ষোভ প্রকাশ করেছে যে ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্র নীতিতে কি করছেন কিংবা শুল্ক নীতিতে কি করছেন। তার থেকে বড় যে বিষয়টা প্রভাব পড়েছে সেটা হলো যে মার্কিন যারা এখানে স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল, তাদের কর্মসংস্থানের উপর যে প্রভাব পড়েছে, অর্থাৎ চাকরিচ্যুত করা হয়েছে, এটাই মূলত কিন্তু মূল প্রভাবের একটি কারণ। এবং আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি যে যুদ্ধ সহ বিভিন্ন বিষয়েও মার্কিন এখন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি নিয়েই থাকুক এমনটাই প্রত্যাশা করছে এখন মার্কিন জনগণ। এই ছিল এখানকার খবর। আরিফ, ধন্যবাদ আপনাকে। অনেক বিষয় আসলে জানা গেল আপনার কথার মাধ্যমে। নানা সীমাবদ্ধতার মধ্যে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য ও একাত্মতা প্রকাশের অংশ হিসেবে কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা বাংলা নববর্ষ বা বৈশাখ উদযাপন করে আসছেন। শুক্রবার কুয়েতের সালমিয়া পার্কে প্রবাসী গৃহিণীরা একত্রিত হয়ে বৈশাখী উৎসব পালন করে। যদিও কুয়েতে বাহিরে জনসমাগমে আইনগত কিছু সমস্যা থাকে, তবুও প্রবাসীরা নিজেদের মধ্যে ছোট ছোট পরিবার বা গ্রুপে বৈশাখী উৎসব পালন করেন। এই ধরনের আয়োজন প্রবাসী নারীদের মধ্যে একতা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য ও একাত্মতার প্রকাশের একটি প্রচেষ্টা এটি। এখানে গান বাজনা বা হই হুল্লা এগুলো সমস্ত কিছু করা নিষেধ, বিকজ ইটস অ্যারাবিক কান্ট্রি। কিন্তু আমরা তো বাঙালি, আমরা এগুলো না করেও পারি না। সো আমাদের তো পাতা খেতেই হবে, ইলিশ খেতেই হবে, আর বিভিন্ন ভর্তা মিষ্টি এগুলো না খেলে তো আমাদের বছর শুরু হবে না। যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাহরাইনের স্বাধীনতা ও জাতীয় দিবস। 16 এপ্রিল 54তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস বাহরাইন। স্বাগত বক্তব্যে 71 মুক্তিযুদ্ধ এবং 24 জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সেই সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি মোহাম্মদ বিন মুবারক আল খলিফা, একাডেমিক ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজের মহাপরিচালক রাষ্ট্রদূত ডক্টর শাইখা মুনিরা খালিফা আল খলিফা।
সৌদি আরব রিয়াদ সিটির বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের অভিভাবক ফোরামের উদ্যোগে কয়েকশো পরিবার নিয়ে ঈদ পরবর্তী পিকনিক অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ সিটির বাহরে প্রাকৃতিক পরিবেশের পিকনিকে সভাপতিত্ব করেন অভিভাবক ফোরামের সভাপতি ইনভেস্টর শায়েখ মোহাম্মদ সোহাইলুল্লাহ। মিজানুর রহমান ও খালেদ সাইফুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মুহসিন কাজী, প্রফেসর ডক্টর মতিউর রহমান, প্রফেসর ডক্টর মাহমুদুজ্জামান, লেফটেন্যান্ট লেখক ও সাহিত্যিক আব্দুল হাকিম সহ আরও অনেকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি এবং দখলদারদের নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে রোমের রাজপথে নামে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে। শুক্রবার রাজপথেই জুম্মার নামাজ আদায় করেছেন তারা। মুফতি ওয়ালিউল্লাহর সভাপতিত্বে ও শাহাদাত হোসেন রনির পরিচালনায় কমিউনিটির নেতৃবৃন্দ ইসরায়েল বিরোধী বক্তব্য রাখেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা এই বিক্ষোভ সমাবেশে ঐক্যবদ্ধভাবে ইসরায়েল বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ইতালিয়ান যে গভর্নমেন্ট আছে তাদের কানে পৌঁছানো যে আমরা নয়, শুধু বাঙালি না, এখানে কিন্তু বহির্বিশ্বের সকল দেশের লোক এখানে অবস্থান করছে। মন থেকে ঘৃণা করছি এবং বিশ্ব নেতৃবৃন্দকে নিন্দা জানাচ্ছি যে সবার সামনে এরকম প্রকাশ্যে হাজার হাজার মানুষকে নির্বিচারে মারছে। ইনশাআল্লাহ গাজা ফ্রি হবে একদিন। আমরা সেই আন্দোলনের জন্য আজকে রাজপথে সবাই। নাচে গানে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে ভিক্টোরিয়া রাজ্যের মেলডোরাতে। রবিবার দুপুরে বাংলা বর্ষ 1432কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি। রুম্মান, মো, অনির্বাণ, ইথিকার গানি এবং স্নেহা এথেনার সহ ছোট্ট সোনামণিদের নাচে রঙে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজনটি। খাবারের মধ্যে ঐতিহ্যবাহী পান্তা ইলিশের সঙ্গে ছিল নানা রকমের ভর্তা, সবজি, মিষ্টি ও পিঠাপুলি। যারা আমরা অস্ট্রেলিয়াতে থাকি তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি ছোটোখাটো, সবাই মিলে। আমাদের যে একটা ছোটোখাটো কমিউনিটি আছে এখানে মেলবোর্ন থেকে প্রায় 600-700 কিলোমিটার দূরে আমরা থাকি, কয়েকটা বাঙালি পরিবার। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের একটা ছোট্ট আয়োজন। সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে বিএনপি, বিপক্ষে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাবের। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন চায় না তারা। এছাড়া বিএনপি চায় স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক না থাকুক, বাড়ানো হোক রাষ্ট্রপতির ক্ষমতা। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসে বিএনপি। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বৈঠকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ নিয়ে প্রায় 5.5 ঘন্টা আলোচনা হয়। বিকেল 5:45টায় বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান রাখার পক্ষে বিএনপি। আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে এবং কালচারে দেখা গেছে উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না। তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, তবে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন বিধান চায় বিএনপি। দলীয় প্রধান সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাবে দ্বিমত জানিয়েছে দলটি। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে দলীয় অবস্থান জানায় বিএনপি। নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। তিনি জানান, বিএনপি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখতে কমিশন যে প্রস্তাব করেছে তার সঙ্গে একমত দলটি। বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে।
সংসদের উচ্চকক্ষে 100 আসন এবং সংরক্ষিত নারী আসন 50 থেকে বাড়িয়ে 100 করার পক্ষে মত দিয়েছে বিএনপি। সদস্য বিশিষ্ট সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্য কমিশনকে কোনো কিছু চাপিয়ে দিতে নয়, বরং বিএনপি তাদের ইতিবাচকভাবে সহযোগিতা করতে চায়। আমরা মনে করি যে দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার আবার কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার কোনো সুযোগ দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিইসির দফতরে বৈঠক শেষে এই কথা বলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার আগে ইসিকে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ারও আহ্বান জানায় দলটি। বিগত আওয়ামী লীগ আমলে নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের দাবি জানানো হয়েছে এই বৈঠক থেকে। ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর, যেখানে ঘুরে ফিরে আসছে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা আগেই জানিয়েছে অন্তর্বর্তী সরকারও। এমন প্রেক্ষাপটে এবার নির্বাচন কমিশনের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। রবিবার বেলা 12:30টায় নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। সিইসির সঙ্গে হওয়া আলোচনার নানা বিষয় তুলে ধরেন তারা। ঐকমত্য কমিশনের রিপোর্টগুলো যখন ফাইনাল হবে, আসবে, এবং সেখানে নির্বাচন কমিশনের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ওনারা পাঠাবে। ওইখান থেকে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি, যে সিদ্ধান্তগুলো তারা পাঠাবে যাতে ওইগুলা বাস্তবায়ন হয়। মন্তব্য করার ক্ষেত্রে কমিশনকে আরও সতর্ক থাকার কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন, বিবেচনায় রেখেছেন। ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার আগে নির্বাচনী প্রস্তুতির সুযোগ নেই। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার সুযোগ দেয়া হবে না বলেও জানান এনসিপি নেতারা। রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐকমত্য কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। গত 15 বছরে যারা নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনারও দাবি জানায় এনসিপি। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐকমত্য কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। সজল দাস, নিউজ 24, ঢাকা। হামজা সমিতির পর এবার লাল সবুজ রঙে দেখা যাবে কিউবার রাউল মিচেলকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার মিচেলকে খুঁজে বের করেছে কনফিডেন্স স্পোর্টস ম্যানেজমেন্টের দল, যারা বসুন্ধরা কিংসের হয়েও ফুটবলের স্কাউট করে থাকেন। বাফুফের সিনিয়র সহসভাপতির আশা, জুনে সিঙ্গাপুর ম্যাচে লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে কিউবা মিচেলের। লাল সবুজদের ডেরায় আরও একজন প্রবাসী তরুণ, নামের মাঝেই আছে মহান এক ফুটবলারের ছোঁয়া, কিউবা রাউল মিচেল। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলেন এই মিডফিল্ডার। যুক্তরাজ্যের ফুটবল বিষয়ক সাংবাদিক পিটার রুরকার টুইটের পর এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। মিচেলের এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পেয়েছে বাফুফে। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জানান, অন্য কোনো জাতীয় দলে না খেলায় জুনে সিঙ্গাপুরের বিপক্ষেই ঘরের মাঠে হামজাদের সঙ্গী হতে পারেন রাউল। আমরা আশা করছি যে এই সময়ের মধ্যে সেটা করে ফেলতে পারবে। আর ওর ক্ষেত্রে যেটা একটা সুবিধা আছে, ওর ক্ষেত্রে হয়তো ফিফার যেই প্রক্রিয়াগুলো আছে সেটাতে আমাদেরকে যেতে হবে না, যেহেতু সে কোনো জাতীয় দল হয়ে কোনো প্রতিনিধিত্ব করেনি। তো এক্ষেত্রে আমাদের একটু প্রক্রিয়াটা একটু সহজতর হবে। বাফুফের হয়ে কিউবার এজেন্টের সঙ্গে লাগাতার যোগাযোগ করেন ইমরুল হাসান। জানান, বসুন্ধরা কিংসের হয়ে যারা বিদেশি ফুটবলার স্কাউট করেন তাদের অবদানেই লাল সবুজ জার্সিতে দেখা যাবে কিউবা মিচেলকে। আমরা বসুন্ধরা কিংস সেই শুরু থেকেই বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের কিন্তু আমরা খেলিয়েছি এবং আনার চেষ্টায় ছিলাম। আপনারা জানেন যে আমরা তারিক গাজীকে এনেছি, নবাব, মাহাদি এবং আরও বেশ কিছু ফরেনারকে এনেছিলাম বিদেশি বংশোদ্ভূত। কনফিডেন্স লিমিটেড যারা আছে তারা আমাদেরকে আগেও প্রবাসী প্লেয়ারদের সাথে সংযুক্ত করেছিল। এক্ষেত্রে মিচেলের ক্ষেত্রে আসলে তারাই অগ্রণী ভূমিকা পালন করে।
হামজার পর বয়সভিত্তিক দলগুলোর পাশাপাশি জাতীয় দলে খেলতে বাড়ছে প্রবাসী ফুটবলারদের আগ্রহ। সুলিভান ব্রাদার্স, তানিল সালিকের মতো ফুটবলারদেরও অন্তর্ভুক্তির ইঙ্গিত পাওয়া গেছে। আমেরিকার থেকে 2টা প্লেয়ারের সন্ধান পেয়েছি, কানাডার থেকে সামিট পেয়েছি, ধরেন ফুলহ্যামের একটা প্লেয়ার সন্ধান পেয়েছি। কোচ হাভিয়ের কাবরেরা ছুটি কাটিয়ে ফেরার পর দলের এসব বিষয়ে তার সঙ্গে আলোচনায় বসবে বাফুফে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 প্রবাসী সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।